সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সেটাই আমার বরাবরের মতো প্রত্যাশা। আওয়ামী লীগকে দমন করতে অন্য কোনো উপায়ে কিছু করতে না পেরে মরিয়া হয়ে ওঠা ইউনূস সরকার এখন পুলিশকে ঘুষ বাণিজ্যে উৎসাহিত করার পদক্ষেপ গ্রহণ করেছে। এই ঘটনাটি প্রচণ্ডভাবে হাস্যরসের সৃষ্টি করেছে। সুধীজন নেটিজনদের ভিতরে চরম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উদ্ভট অকল্পনীয় সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ দমন করা যায়, এ প্রশ্ন এখন আওয়ামী লীগ বিরোধী রাজনীতি যারা করেন তাদের কাছেও। সে বিষয় নিয়ে আজ কথা বলতে চাই। ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার, যিনি চাকরি থেকে অযোগ্য হয়ে গেছেন বহু পূর্বে, বাড়ির থেকে এনে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। একইভাবে পুলিশের ইন্সপেক্টর জেনারেল, অবসরে যাওয়া মানুষকে এনে বসিয়ে দেওয়া হয়েছে। কারণ পুলিশ ডিপার্টমেন্টের যত অফিসার আছে কারোর প্রতি আর এই ইউনূস সরকারের কোনো আস্থা নাই। ইউনূস সরকার তো সরকার না, মূলত এর ভিতরে থাকা জামাত, বিএনপি এবং অতি তরুণ এনসিপি, তারা কেউ আস্থা রাখতে পারেননি। তো যে ঘটনাটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মিছিল থেকে কাউকে ধরতে পারলে ৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এ ঘটনায় কিছু অসাধু অসৎ পুলিশের সদস্যরা খুবই উৎসাহিত হয়েছেন। আবার যাদের ন্যূনতম বিবেচনা আছে তারা বলেছেন যে আমরা কি করতে পারি। ৩,৬১,০০০ লোককে গ্রেপ্তার করে কারাগারে পুড়িয়ে রাখা হয়েছে। কারাগারের ধারণ শক্তি হচ্ছে ৪২,০০০ সামথিং, অর্থাৎ ধরে নিন ৪৩,০০০। সেখানে যদি ৩,৬০,০০০ গ্রেপ্তার করা হয় তাহলে বাকিদের নিয়ে রাখবে কোথায়? এরপর গ্রেপ্তার জন্য উৎসাহিত করতে বলা হচ্ছে গ্রেপ্তার করতে পারলেই জনপ্রতি ৫,০০০ টাকা পুরস্কার। একজন পুলিশের রিটায়ার্ড ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, খুবই একসময় দক্ষ পুলিশ কর্মকর্তা ছিলেন, তার সঙ্গে এই বিষয়টা নিয়ে আমি আলাপ করলাম। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা, যিনি এটা সংশ্লিষ্ট ছিলেন। তিনি বললেন, যদি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কেউ হয়, যার ইন্টারন্যাশনালি ওয়ান্টেড লেভেলের হয়, জঙ্গি অথবা ভয়ঙ্কর প্রকৃতির, কেবলমাত্র সে দেশ ছেড়ে চলে যেতে পারে, সে বাইরে থাকলে ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে, তাকে ধরার জন্য অনেক সময় পুরস্কার ঘোষণা করা হয়। কিন্তু দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, যে দলটির নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সেই দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য এভাবে পুরস্কার ঘোষণার ভিতর থেকে সরকার যে সত্যি সত্যি দেউলিয়া হয়ে পড়েছে, একে নির্বোধের জগতে আছে, বোধ বিবেচনা সব বিসর্জন দিয়েছে, সেটাই ওই পুলিশ কর্মকর্তার অভিমত। এমনিতেই সারা বাংলাদেশে যে পরিমাণ মামলা হয়েছে, একজন পুলিশ কনস্টেবল মৃত্যুবরণ করেছেন মিরপুরে। তার পরিবার মামলা করেনি, উপযাজক হয়ে একজন মামলা করেছেন। সেই মামলার আসামি সংখ্যা হচ্ছে মিরপুর থানায় নাম উল্লেখ করা ৪৪৭ জন, আর এর বাইরে ১০,৫০০। তাহলে কত হলো? ১১,০০০-এর ঊর্ধ্বে। ১১,০০০-এর ঊর্ধ্বে লোক একজন পুলিশ সদস্যকে মেরেছে। এই হচ্ছে মামলার প্রকৃতি। এবং সেই মামলার বাদী নিহত পুলিশ সদস্যের পরিবারের কেউ না। দর্শক শ্রোতা, বুঝতে পেরেছেন বাংলাদেশের মামলা কোন প্রকৃতির মামলা হচ্ছে। ইতোমধ্যে প্রথম আলো রিপোর্ট করেছে বিশাল সংখ্যক লোক যারা আদৌ জুলাই আগস্টের সহিংসতার ঘটনায় মারা যাননি, তাদেরকেও নিহত দেখিয়ে শত শত লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আবার মৃত্যু হয়েছে, হত্যাকাণ্ডের শিকার এমন অভিযোগে দায়ের করা মামলার ভিকটিম যিনি মারা গেছেন, তিনি বের হয়ে এসে বলছেন আমি মরি নাই, আমি জীবিত। এ হচ্ছে মামলা। তো এই মামলায় আবার নিচে লেখা থাকে অজ্ঞাতনামা আরো অনেকে। এখন যে মানুষটি মামলার কপি পান, তিনি দেখেন যে তার নাম মামলায় নাই, তাকে গ্রেপ্তার করে নিয়ে থানায় বলা হয় যে অজ্ঞাতনামা, তুমি অজ্ঞাতদের ভিতর একজন। বলে আমার নামই তো এখানে নাই, সে কারণেই তুমি অজ্ঞাতনামা। আর এই যে নতুন যে ঘোষণাটা দিল, এই ঘোষণাটায় বাণিজ্য এরকম করে দেওয়া হলো, মিছিল করার দরকার নাই। বলবে যে আমরা খবর পেয়েছি এখানে একটা মিছিল হয়েছে, তুমি সেই মিছিলে ছিলা। আর কে কে ছিল বলো।
এভাবে গণহারে থানায় ধরে আনার পরে চুক্তি হবে, লেনদেন হবে। সেই লেনদেনের ভিতর থেকে যে পরিমাণ টাকা আদায় হবে, তারপর ছোট একটা মামলা দিয়ে তাকে চালান করে দেওয়া হবে কোর্টে, বলা হবে ধরা হয়েছে, তাকে কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকার টাকা পাবে, আর ওই যে বড় মামলায় দেওয়া হলো না, এজন্য আলাদা টাকা। আর যারা একটা আত্মসম্মান বা একটু সচ্ছল, তাদের বলা হবে তোমাকে তো সন্ত্রাস দমন আইনের মামলায় দেওয়া হবে। আর সন্ত্রাস দমন আইনের মামলায় তোমার কোথাও জামিন হবে না, বছরের পর বছর তোমাকে জেলে থাকতে হবে। কাজে তুমি দেখো সমঝোতা করবা কিনা। তার কাছে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, যে যে পরিমাণে, সেই পরিমাণে টাকা আদায় করে এই গ্রেপ্তার বাণিজ্যটা আরো জোরালো করার ব্যবস্থা করে দিলেন ওনরা। আমার জানা মতে একজন কর্মকর্তার কাছ থেকে প্রতিনিয়ত পুলিশ টাকা নেন, আর ওই যে এনসিপির লোকরা, জামাতের লোকরা টাকা নেন। কি বলে? আপনি আগের সরকারের সঙ্গে ছিলেন, কারণ আগের সরকারের মন্ত্রী এমপিদের সঙ্গে আপনার অনেক ছবি আছে, এই সেই ছবি, এটা দিয়ে আপনাকে গ্রেপ্তার করিয়ে দেব। এখন এই ভদ্রলোক গ্রেপ্তার হলেই তো সাসপেন্ড হয়ে যাবেন। ফলে তার ওয়াইফের অলংকার বিক্রি করে, ধার করে, ব্যাংক থেকে লোন করেও তিনি এখন তার গ্রেপ্তার ঠেকাচ্ছেন। এই গ্রেপ্তার তিনি কতদিন ঠেকাতে পারবেন তা অনিশ্চিত। হয়তো একসময় তাকে সারেন্ডার করে বলতে হবে, ভাই আমি আর দিতে পারছি না, এখন যা হবার আমার হয়ে যাক। এখন বাংলাদেশে আওয়ামী লীগের লোকের সংখ্যা পরিসংখ্যান অনুযায়ী যদি 1/3 ধরি, তাহলে 6 কোটি। 6 কোটি লোককে গ্রেপ্তারের একটা লাইসেন্স দিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ যাকে যেখান থেকে ধরবে, আর পুলিশ যেটা বলবে সেটাই তো বেদবাক্য, সেটাই তো বাইবেল। যে পুলিশ কি আর মিথ্যা বলছে? পুলিশ বলছে তুই মিছিল করতেছিলা, আর মিছিল না হলে বলবে মিছিলের প্রস্তুতি নিতেছিল। অথবা এমন একটি জায়গায় মিছিল দেখানো হবে, আশপাশে কোনো লোক নাই, বলে ওই জায়গায় মিছিল করেছিল, আমরা খুঁজে বের করেছি। ঢাকার হাটহাজারীতে একটা মিছিলের পরে সবাই চলে গেছে, এবং ওই স্থানীয় কেউ মিছিলে ছিল না, দোকানদারদের ভাষ্য মতে। ওই খবর পেয়ে থানার থেকে পুলিশ এসে 11 জনকে ধরেছে, এবং আমাদের কাছে তথ্য দেন দরবার চলছে যে তুমি তো ছিলা, তোমার ভাই ছিল, তোমার বোন ছিল, তোমার বাবা ছিল, তোমার বাড়ির লোকরাও ছিল, দেখো বাঁচতে চাও নাকি সমঝোতা করতে চাও। এভাবে আগে ছিল মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, আর এখন ঘুষ বাণিজ্যে ইউনূস বৈধতা দিয়ে দিলেন। এই নির্বোধরা যারা এই পরিকল্পনা নেন, তাদের মাথায় কি একবারও কাজ করে না যে আওয়ামী লীগ হচ্ছে একটা ফিনিক্স পাখির মতো, এদের গ্রেপ্তার করে কিচ্ছু করা যায় না। কত গ্রেপ্তার করবে? একটা সীমা তো থাকবে। এভাবে গ্রেপ্তার করে করে আওয়ামী লীগকে স্তব্ধ করা যাবে না। আজকে দেখলাম একজন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে, তার অপরাধ তিনি আওয়ামী লীগ মনা লোকদের জামিনের ব্যবস্থা করতেন, কোর্টে আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করতেন। তিনি কোর্টের এজলাসে যাওয়ার পূর্ব মুহূর্তে দীপ্ত কণ্ঠে স্লোগান দিচ্ছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। তার সঙ্গে কোর্টে তার কলিগ আইনজীবীরাও স্লোগান দিচ্ছেন একসঙ্গে। বাংলাদেশে প্রায় 73,000 আইনজীবী, এর ভিতরে মেজরিটি আইনজীবী আওয়ামী লীগপন্থী। কতজনকে গ্রেপ্তার করবেন? কত ছাত্র, কত যুবক, কত শিক্ষক, কত সাংবাদিক এভাবে গ্রেপ্তার করে কি সম্ভব? পুলিশের চরিত্র নষ্ট করার জন্য আর নিরীহ মানুষদের হয়রানি করার জন্য সর্বশেষ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করেছি, তারা বলছে যে আমার এলাকায় যদি একটা মিছিল হয়, আমাকে নাকি এখানে প্রত্যাহার করে নিয়ে যাবে। আর আপনারা অনেকেই জানেন, একজন ওসির পোস্টিং হতে গেলে তাকে বিপুল পরিমাণে ফুয়েল দিয়ে পোস্টিং নিতে হয় বর্তমানে। এখন পোস্টিং হওয়ার পরে তাকে যদি উইথড্র করে, তখন তার মূলধনও চলে যাবে, বিনিয়োগ সব চলে যাবে। ফলে তাকেও তো ব্যবসা করতে হচ্ছে। আবার জামাত বিএনপির লোকরা যে লিস্ট দিয়ে আসছে, আজ রাতে এদেরকে ধরতে হবে, এদেরকে ধরতে হবে, না ধরা হলে তারা বলে উনি ফ্যাসিস্টের দোসর। এখন থানার ওসি, এসি, সার্কেলের দায়িত্বে যারা, তারা মহা বিপদে আছেন। আর কথা না শুনলেই
বলে কালকেই তোমার বিরুদ্ধে, তুমি ফ্যাসিস্টের দোষর হিসাবে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের চরিত্র নষ্ট করার জন্য, ঘুষকে বৈধতা দেওয়ার জন্য, গ্রেপ্তার বাণিজ্যকে আরো সম্প্রসারিত করার জন্য, মামলা বাণিজ্যের মধ্য থেকে আওয়ামী লীগকে হয়রানি করার জন্য এবং এই দমন নিপীড়নের ভিতর থেকে টিকে থাকার জন্য ইউনূসের সর্বশেষ এই পুলিশকে বিপদগামী করা, অনৈতিকতায় উদ্বুদ্ধ করার মতো একটি পদক্ষেপ। আমি পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের অনুরোধ করব, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কারো অবৈধ নির্দেশ মানতে বাধ্য না। আওয়ামী লীগ এই দেশ দিয়েছে। আওয়ামী লীগ সরকার আমলে সবচেয়ে বেশি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন। আপনাদের চাকরির মেয়াদ, বয়স বাড়ানো হয়েছে, বেতন ডাবল করা হয়েছে। কি সুযোগ সুবিধা শেখ হাসিনা দেয়নি? এই দেশটা স্বাধীন না হলে আপনারা কি করতেন? এই স্বাধীনতাটা তো আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। আওয়ামী লীগ সরকার ছিল পুলিশ বান্ধব সরকার। পুলিশকে মানবিক পুলিশ তৈরি করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। দয়া করে আপনারা পশ্চিমা হানাদার বাহিনীর মতো হিংস্র জানোয়ারের মতো আচরণ করবেন না। আপনাদের কাছ থেকে সেটা আশা করে না। আপনারা যারা পুলিশ সদস্য, আপনার পরিবারের, আপনার ভাই, বাবা, আত্মীয়, চাচা, স্বজন, শ্বশুরবাড়ির লোক কেউ না কেউ আওয়ামী লীগকে পছন্দ করে। কারণ আওয়ামী লীগ নারী নক্ষত্রের শিকড়ের সঙ্গে সম্পৃক্ত একটি দল। আপনি নির্মমতা দেখাতে যাবেন না। এই সরকার অবৈধ সরকার। এই সরকারের এই অবৈধ ক্ষমতা দখলের বিচার হবে সেদিন খুব দূরে না। শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান লঙ্ঘন করে অবৈধ কর্মকাণ্ডের দায়ে এদের বিচার হবে। সে বিচারের জন্য আপনাদের সেদিন দায়িত্ব পালন করতে হবে। অনুগ্রহ করে নির্যাতন করবেন না। পুলিশি নির্যাতন নামক শব্দটা যেন আপনাদের গৌরবময় অর্জনকে ধ্বংস করে দিতে না পারে। আর যারাই নির্দেশ দিচ্ছেন, মনে রাখবেন এই দেশে আপনাদেরও থাকতে হবে। দিন কাহারও সমান নাহি যায়। আপনি না থাকলে আপনার পরিবার থাকবে, অন্যরা থাকবে। তারা আজকে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে মিথ্যা মামলায়, নির্যাতনে, হয়রানিতে, তাদের ক্ষোভ কিন্তু একসময় বিস্ফোরিত হয়ে উঠবে। সে সময়ের কথাটাও আশা করি মাথায় রাখবেন। ইউনূস এবং তার সহযোগীরা অধিকাংশ কিন্তু বিদেশি নাগরিক। সুযোগ পেলে এরা পালিয়ে যাবে। এদের এদেশে বউ বাচ্চা পরিবারে কেউ নাই। এই দালাল পার্টি, বিদেশি পার্টি, এরা কিন্তু চলে যাবে। আমরা, আপনারা কিন্তু সবাই দেশে থাকব। কোনো হিংসা নয়, বিদ্বেষ নয়, প্রতিশোধ, প্রতিহিংসা নয়। আসুন আমরা মিলেমিশে থাকি এই সুন্দর বাংলাদেশটাকে। এই অবৈধ দখলদাররা ধ্বংস করার যে চেষ্টা করছে, এর অংশে কেউ পরিণত হবেন না। আল্লাহ আমাদের সহায় হন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আপনার প্রতি কৃতজ্ঞতা। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, কলবে শুনতে পাচ্ছি। এবং আপনার অনুষ্ঠান শুরুর আগে একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, আপনাকে নিয়ে কয়েকদিন পর পরেই একটা গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায় যে আপনি গ্রেফতার হয়েছেন। গতকাল মধ্যরাতে একই রকমের একটা পোস্ট দেখলাম, অনেকে শেয়ার করছেন এবং আমরা টেক্সটটা দেখেই বুঝেছি এটা গুজব। আপনাকে নিয়ে যে কয়েকদিন পর পরে একটা গুজব ওঠে, এটা একটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় যে আপনি অ্যারেস্ট হয়ে যাচ্ছেন। এখন কেউ কেউ চায় হয়তো আপনি অ্যারেস্ট হন, আবার কেউ হয়তো আপনাকে অনেক বেশি উদ্বিগ্ন, যেহেতু আপনি সোজা সাপটা কথা বলেন। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। ফলে আমার মনে, জি আমি একটু বলি আপনাকে, এটা কতটা ইন্টারেস্টিং জানি না, হয়ে গেলে আমি কতটা ইন্টারেস্ট ফিল করবো তাও জানি না। যে এখানে এখানে যে মানে এখানে সাইকোলজিটা আপনাকে আমি বলি। সাইকোলজিটা হলো দু ধরনের সাইকোলজি। এটা যারা এটা লিখেন, এটা ফেসবুকে গুজবটা ছড়ানো, প্রথমে একজন ছড়ান, আমার একটা ছবি দিয়ে লিখেন যে উনি, এবং এটা লেখার পর উনি জানেন যে অনেকে এটাকে বিশ্বাস করবে। কারণ যে বাংলাদেশে এখন যেটা হয়েছে, বাংলাদেশে এখন যত কিছু আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি, আমাদের এখানে ডক্টর ইউনূসের মতো লোক আছেন, অনেকে অনেক কিছু বলেন, কিন্তু আমাদের এখানে গ্রেফতার হওয়ার জন্য বাংলাদেশে গত কয়েকদিনের যে এক্সাম্পল, যে মনিরুল আলম পান্না, হাফিজুর রহমান কার্জন, আপনি বলেন তো এই দুইজনকে গ্রেফতার করার পিছনে কি কারণ থাকতে পারে, কি লজিক থাকতে পারে? হয়েছে তো
তো যদি মঞ্জুর আলম পান্না গ্রেপ্তার হতে পারে, যদি হাফিজুর রহমান, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন গ্রেপ্তার হতে পারে, তা আমি কোন স্যার? আমি হতে পারি। কাজে মানুষ কিন্তু মনে করে যে হতে পারে, তার মানে একটা সম্ভাবনা রাইট। কিন্তু আছে বলেই তারা কিন্তু করে। আচ্ছা, এই গেলে একটা দিক, এটা হলো বিশ্বাসযোগ্যতার কারণে। আর দ্বিতীয় যে ঘটনাটা ঘটে সেটা হলো যে মঞ্জুর আলম পান্না গ্রেপ্তারের আগে আগে যে সমস্ত কথাবার্তা বলতেন হাফিজুর রহমান কার্জন, ওই দিনই উনি যে কথাগুলি বলেছিলেন, ওই সমস্ত কথা তো আমরা বলি, যে কারণে ওই কারণে যদি গ্রেপ্তার হতে হয় তাহলে আমি হতে পারি। এখানে একটা ইয়ে আছে। আরেকটা বিষয় হচ্ছে, যারা এটা দেয় এই স্ট্যাটাসটা, তারা কিন্তু আমাকে ভালোবেসে দেয় না। তারা দেয় এই কারণে, ভাই আপনি জানেন সোশ্যাল মিডিয়া এখন ভিউ বাণিজ্য হয়, কিন্তু কত রাইট। লোকে দেখছে না দেখছে, তারা একটা ভিউ এর একটা ইস্যু খুঁজে যে কি দিলে পরে লোকে দেখবেই, মানে কোনটা দিলে পরে শিওর সাকসেস। তো দেয় তারা, এটা মনে করে এটা দিলে শিওর সাকসেস। এবং এটা নিয়ে কিন্তু যখন দেয় এটা শেয়ার হয়, অনেক কমেন্ট করে, অনেক ভিউ হয়, হয়তো এই কারণে করে। কিন্তু এতে আমার কোনো সমস্যা না। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো যারা আমার গ্রেপ্তার হওয়া না হওয়াটা নিয়ে বদার করেন, যারা চিন্তা করেন যে লোকটা কেমন আছে, লোকটা একটু খবর নেই, তাদের সমস্যা। কালকে রাত থেকে পর্যন্ত আমি প্রায় 50-60টা ফোন পেয়েছি আমার এখানে আমার স্ত্রীর এখানে। আমাদের ঘুম নষ্ট হয়েছে সে ঠিক আছে, আমি শেষ দিকে যে আমি ফোন সাইলেন্ট করে রাখছি, আমি বুঝতে পারি নাই। কিন্তু যারা ফোন করেছেন তারা তো উদ্বেগে ছিলেন। তো এই লোকগুলিকে উদ্বিগ্ন রাখা, এটা কি কোনো সামাজিক একটা মানে এই দায়িত্ববোধের পরিচয় কেউ দিতে পারে? এই লোকগুলি তো উদ্বিগ্ন ছিলেন। কেন আপনারা আমার কথা বলি, ভাই বাণিজ্য করেন আপনারা, অসুবিধা নেই, কিন্তু আমাকে বাণিজ্যের পণ্য বানায়েন না। যাই হোক, আপনি রাইট, একটা রাইট, কথা রাইট। যখন তুললেন এটা আলাপ করলাম। জি, যাক, আমরা এখন রাজনীতি প্রসঙ্গে আসি, ব্যক্তিগত প্রসঙ্গে বাদ দিয়ে জি। যেটা না, বলছিলাম। আপনি যে প্রশ্নটা তুললেন যে জি। সবশেষ যে ইস্যুটা, আপনার প্রধান উপদেষ্টা এবার সফরে যাচ্ছেন তিনটি হুম। রাজনৈতিক দলের 4জন সিনিয়র মোস্ট নেতাকে নিয়ে। আহ, জি। এটা খুব সিগনিফিকেন্ট। আপনি খেয়াল করবেন, এর আগেও আমাদের দেশের সরকার প্রধানরা তো জাতিসংঘের অধিবেশনে গেছেন, সেখানে কিন্তু অন্য রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে যাওয়ার ঘটনাটা আমরা দেখি। এটা বিরল ঘটনা। এখন আমি 3-4টা কারণ খুঁজে পাই যে কেন এই প্রধান জি। উপদেষ্টা এবার এই সফরে তিনটি দলের 4জনকে জি। নিয়ে যাচ্ছেন। এটা হতে পারে এক, যে যেহেতু এই সরকারটি একটি নির্দলীয় সরকার এবং শুরু থেকে এই সরকারের একটা বড় এজেন্ডা বা সরকারের শীর্ষ ব্যক্তিত্বদের কথাবার্তা যেটা আমরা বুঝি, তারা একটা রাজনৈতিক ঐক্য চান। এবং হুম। আপনার মনে থাকবে যে প্রধান উপদেষ্টা হবার আগে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এসে একটা বক্তৃতা দিলেন, সেখানে তিনি বলেছিলেন যে আমরা সবাই মিলে একটি নেশন, এক, মানে বিভেদ থাকবে হুম। না। তো কিন্তু হুম। আমরা দেখেছি যে গত 1 বছর ধরে এই জায়গাটায় খুবই বিচ্যুতি ঘটেছে। অনেক ধরনের প্রশ্ন তৈরি হুম। হয়েছে যে বাংলাদেশের মানুষ যে পলিটিক্যালি ডিভাইডেড, বিভাজিত, সেটা অনেক বেশি প্রকাশ্য হয়েছে, অনেক বেশি বেড়েছে। এরকম হুম। অবস্থায় এই শান্তিতে নোবেলজয়ী একজন মানুষের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, সেই সরকারের আমলে যদি রাজনৈতিক বিভাজন বাড়ে, মানুষে মানুষে বিভাজন বাড়ে, এটি ব্যক্তি ইউনূসের জন্য একটি বড় আহ কি বলবো যে একটা ধাক্কা। ইন্টারন্যাশনাল কমিউনিটিতে তার জন্য এটা একটা প্রশ্ন তো মুখোমুখি তিনি হতে পারেন। এটা হতে পারে এই যে আন্তর্জাতিক ফোরামে, জাতিসংঘের মধ্যে একটা আন্তর্জাতিক ফোরামে তিনি এই মেসেজটা দিবেন ওনাদেরকে নিয়ে, যে দেখো বাংলাদেশ এই মুহূর্তে সক্রিয় বা খুব অ্যাক্টিভ যে তিনটি রাজনৈতিক দল, যদিও এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু যদি আপনি উপরের দিক থেকে হিসাব করেন যে বিএনপি, জামাত এবং এনসিপির হয়তো পার্টি ছোট আয়তনে নিবন্ধন পায় নাই, কিন্তু আমরা জানি এই পার্টির ক্ষমতার উৎস কি বা তারা কেন ইম্পর্টেন্ট, আমরা সেটা জানি। ফলে এই তিনটি দলকে আমরা যদি এই মুহূর্তে রাজনৈতিক দলের সবচেয়ে পাওয়ারফুল ধরি, সবচেয়ে সক্রিয় বা সবচেয়ে কার্যকর ধরি, তাহলে এই তিনটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই, এটি একটি মেসেজ দেওয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। এটি একটি কারণ হতে পারে। অর্থাৎ প্রফেসর ইউনূস দেখালেন, তারা বাইরে থেকে যাই মনে করেন না কেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু আমার সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা ঐক্য আছে। এটা হলো এক। কিন্তু দ্বিতীয় গতবার তো কারণ হলো, জাননি। গতবার যাননি, গতবার তো এবছর জাননি। কেন যাচ্ছে? রাইট, এটা আরেক ভালো প্রশ্ন। গতবার কিন্তু সরকারের সঙ্গে বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর দূরত্ব এত বেশি দৃশ্যমান হয় নাই। যেমন ধরেন, এই সরকার গঠিত হয়েছে বাংলাদেশের ক্রিয়াশীল অর্থাৎ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ছাড়া সকল দলের ঐকমত্যের ভিত্তিতে। কিন্তু আমরা দেখেছি যে গত 1 বছর ধরে সরকারের সঙ্গে সবচেয়ে বেশি দূরত্ব তৈরি হয়েছে নির্বাচন প্রশ্নে, সংস্কার প্রশ্নে বিএনপির। ফলে অন্য দলগুলোর সঙ্গে সরকারের ওই অর্থে দূরত্ব তৈরি হয়নি। সাম্প্রতিক সময়ে এনসিপির সঙ্গে কিছুটা দূরত্ব হয়েছে বলে আমরা দেখেছি। অর্থাৎ গত বছর সম্মেলনের সময় সরকারের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলোর যে মানে ঐক্য ছিল, সেখানে কিছুটা বা অনেক ক্ষেত্রে ফাটল
দৃশ্যমান হয়েছে। এটি একটি কারণ হতে পারে। প্রফেসর ইউনূস দেখাচ্ছেন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে তার সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টিগুলোর বিরোধ নেই, এক। দ্বিতীয় কারণ হতে পারে আপনি যেটা উল্লেখ করেছেন আপনার ভূমিকায়, যে আমরা সম্প্রতি দেখলাম যে মাহফুজ আলম তথ্য উপদেষ্টা লন্ডনে গিয়ে তার সফরের তিনি যদিও গাড়িতে ছিলেন না, কিন্তু তার বহরের একটি গাড়িতে হামলা হলো, ডিম ছুড়ে মারা হলো, স্থানীয় আওয়ামী লীগ সেখানে একটু মব ক্রিয়েট করার চেষ্টা করলো, তারা সেখানে বিশৃঙ্খলা তৈরি করলো, প্রতিবাদ জানালো। তাদের প্রতিবাদের ভাষা যদি আপনি এটাকে বলেন বা মব যে ভাষায় আপনি বলেন না কেন। এবং এর আগে আমেরিকায় কিন্তু মাহফুজের সঙ্গে একই ঘটনা ঘটেছিল, অর্থাৎ সরকারের প্রতিনিধিরা যেখানেই যাচ্ছেন সেখানেই স্থানীয় আওয়ামী লীগের লোকেরা জড়ো হয়ে একটা প্রোটেস্ট করছেন, তারা ডিম ছুড়ে মারছেন, অর্থাৎ তাদের সক্ষমতা অনুযায়ী প্রতিবাদ করছেন এবং আক্রমণ করার চেষ্টা করছেন। তো প্রফেসর ইউনূসও বা তার সরকারও হয়তো শঙ্কা করছে যে সবশেষ ঘটনা যেহেতু লন্ডনে ঘটলো, আমেরিকায় যেহেতু অনেক বড় বাঙালি কমিউনিটি, আমেরিকার আওয়ামী লীগ অনেক বেশি পাওয়ারফুল, আহ হয়তো সরকারের মধ্যে একটা শঙ্কা আছে যে সেখানেও বোধহয় এই সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট হবে, হয়তো জাতিসংঘ সদর দপ্তরের সামনেই প্রোটেস্ট হবে এবং এরকম ডিম ছুড়ে মারার ঘটনাও ঘটতে পারে। যদিও পররাষ্ট্র উপদেষ্টা কালকে ব্রিফিং এ বলেছেন যে আমেরিকা এরকম ঘটনা প্রতিহত করার জন্য নিউ ইয়র্ক পুলিশ প্রস্তুত থাকবে, এটা তিনি বলেছেন। অর্থাৎ সরকারের প্রস্তুতি আছে, সরকারের এই সংখ্যাটা আমেরিকা গভর্নমেন্ট জানে, এটা আমরা যেটা বুঝি। সেই ক্ষেত্রে হতে পারে যে প্রফেসর ইউনূস বা তার সরকার হয়তো ভাবছেন যে যদি মেজর পলিটিক্যাল পার্টিগুলোর শীর্ষ নেতাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া যায়, তাহলে ওই পার্টিগুলোর যারা স্থানীয় নেতাকর্মী তারা হয়তো এক ধরনের এটা মানে কি বলে প্রতিহত করার চেষ্টা করবে। ধরেন আমেরিকা বা নিউ ইয়র্ক আওয়ামী লীগ যদি একটা প্রোটেস্ট করে এবং সেখানে যদি ওই সফরে যেহেতু প্রফেসর ইউনূসের সঙ্গে মির্জা ফখরুল, জামায়াতের আব্দুল্লাহ তাহের, এনসিপির আখতার তারা আছেন, ফলে ওইখানে কিন্তু যদি সত্যি সত্যি ডিম ছুড়ে মারার মতো ঘটনা ঘটে বা অন্য কোনো প্রোটেস্ট হয়, তখন কিন্তু লোকাল বিএনপি, লোকাল জামাত, লোকাল এনসিপি ওনাদের যারা নেতা কর্মী সমর্থক তাদের একটা অব্লিগেশন তৈরি হবে যেটা প্রোটেস্ট করা, প্রতিহত করা। তখন কিন্তু আবার এখন সংখ্যাটা কি, সংখ্যাটা হলো যদি সত্যি আওয়ামী লীগ এরকম ঘটনা ঘটাতে চায় আর লোকাল বিএনপি এনসিপি জামাতের লোকেরা প্রোটেস্ট করতে যায়, তখন আবার সংঘর্ষ তৈরি হয় কিনা। কিন্তু সরকারের ভাবনাটা এই যে আহ যাতে করে আওয়ামী লীগ যদি সত্যি এরকম কোনো একটা ঘটনা ঘটানোর চেষ্টা করে সেটা যাতে অন্যরা প্রতিহত করে। এটা আচ্ছা, হতে একটা পারে কথা দ্বিতীয়। আমি এখানে একটা আমি এখানে একটা প্রশ্ন বলছি। জি এই যে আপনি জি কথাটা বলেন, আমিও বললাম যে ওরা গেলেন। আপনার কি মনে হয় যে পলিটিক্যালি, রাজনৈতিক ভাবে আমরা চিন্তা করি যে ডক্টর ইউনূসের সঙ্গে যাওয়াটা কি রাজনৈতিক দল হিসাবে বিএনপির জন্য অথবা জাতীয় পার্টির জন্য এটা কি লাভজনক হলো? এইটা খুবই মানে চট করে উত্তর দেওয়া কঠিন। লাভজনক হলো কি না, এখন ধরেন আমি আপনার সাথে অনেকদিন আগে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের পলিটিক্স সবকিছুই বাংলাদেশের ভেতর থেকে নির্ধারিত হয় না। এইখানে আমেরিকা ফ্যাক্টর, এখানে লন্ডন ফ্যাক্টর, এখানে ভারত পাকিস্তান চায়না ফ্যাক্টর। ফলে এই সফরের সঙ্গে প্রফেসর ইউনূসের সঙ্গে যারা যাচ্ছেন তারা শুধুমাত্রই আমি যে দুটি কারণের কথা বললাম তার বাইরে অন্য কোনো কারণে নেই, তা তো আমরা জানি না। সেখানে কি কোনো ধরনের আহ আমেরিকার সঙ্গে, আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে বিএনপি জামাত এনসিপির সঙ্গে কি বৈঠক হবার, সাইড লাইনে বৈঠক হবার সম্ভাবনা আছে যেখানে মধ্যস্থতা করবে আমেরিকা এবং একদিকে থাকলেন সরকার আর একদিকে থাকলেন সরকারের বাইরের দলগুলো, মাঝখানে আমেরিকা বা ইউএস স্টেট ডিপার্টমেন্ট থাকলো, এরকম একটা মিটিং অসম্ভব না। ফলে আমরা ঠিক জানি না যে কি কারণে সত্যি ওনারা যাচ্ছেন সরকার প্রধানের সঙ্গে। আর লাভ লসের বিষয়টা নির্ভর করবে, এটা একান্তই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি স্ট্র্যাটেজির উপরে। বিএনপি যাচ্ছে, বিএনপি এখানে প্রফেসর ইউনূসের সঙ্গে তার দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে পাঠাচ্ছে, এটা তো পলিটিক্যাল ডিসিশন, এটা তো মির্জা ফখরুলের একক সিদ্ধান্ত না। তাহলে এই যে বিএনপি যাবে এবং যেতে যাবে বলে আমরা এখন পর্যন্ত ধরে নিচ্ছি, তাহলে এইটা তার লাভ লসের হিসেবে সে তো করেছে নিশ্চয়ই। জামাত এবং এনসিপি আপনি হয়তো ধরতে পারেন তারা কোনো না কোনো ভাবে সরকারের সঙ্গে হয়তো বেশি ঘনিষ্ঠ, তারা যেতে পারে। এখানে লাভ লসের প্রশ্নটা বিএনপির। তো বিএনপির লাভ লসের প্রশ্নটা ওই অর্থে যে একটা সরকারের সাথে দূরত্ব, বিএনপির এখন এজেন্ডাটা কি, বিএনপি কি চায়? বিএনপি চায় যত দ্রুত সম্ভব নির্বাচন, সেটা ডিসেম্বরে হলে তারা আরো খুশি হয়। তাহলে সরকারের সঙ্গে দূরত্ব তৈরি না করে, সংঘাত গিয়ে অন্য পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে ক্লাসে না গিয়ে যদি দ্রুত নির্বাচনটি আদায় করে নেওয়া যায়, এটি হচ্ছে বিএনপির প্রথম এজেন্ডা আমি যেটা বুঝি। তো সেই ক্ষেত্রে সরকারের সঙ্গে দূরত্ব তৈরি না হোক এবং সেটা যদি সরকার সঙ্গে সফর সঙ্গী হয়ে হোক, আমেরিকায় গিয়ে যদি একটা বৈঠক হয় সেভাবে হোক। আবার এই আমেরিকা সফরে অন্য কেউ, থার্ড কোনো কান্ট্রির প্রতিনিধিও মাঝখানে থেকে একটা বৈঠক করবেন কিনা তাও তো আমরা জানি না, এগুলো সবই তো হাইড থাকে। রাজনীতির খুব অল্প কিছুই আমরা দেখি, অনেক কিছুই দেখি না। আপনার লেখক মহিউদ্দিন আহমদ উনি অনেকদিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সম্ভবত এরকম যে দুটি পক্ষ
বা দুটি দল বৈঠক করার পরে প্রেস কনফারেন্সে যা বলে তার বাইরে কি না বলে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি কতটুকু বললেন তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতটুকু বললেন না। ফলে এই সফরে ওনারা যাচ্ছেন এটি আমরা দেখছি দৃশ্যত, 4 জন নেতা যাচ্ছেন, জি জাতিসংঘ সফরে যাচ্ছেন, এটি হচ্ছে দৃশ্যত আমরা দেখছি, কিন্তু আমরা দেখছি না বা আমরা এখন পর্যন্ত জানছি না যে আসলে কি কারণে যাচ্ছেন। ওখানে কি সত্যি একটা পলিটিক্যাল বৈঠক হবে, আগামী নির্বাচন, সেখানে একটা এজেন্ডা থাকবে এবং আমেরিকা একটা সিগনিফিকেন্ট, ধরেন এখন যে সরকারটি ক্ষমতা আছে সেই সরকারটি আসার পেছনে আমেরিকার একটা রোলের কথা সবাই জানে। ফলে আমেরিকায় যেহেতু হচ্ছে এই জাতিসংঘের বৈঠকটি, সম্মেলনটি, সেখানে আমেরিকায় যাচ্ছেন আহ এই 3টি রাজনৈতিক দলের 4জন শীর্ষ নেতা। ফলে এইখানে হাইডেন কিছু বিষয় থাকতে পারে যেটা আমরা এখন পর্যন্ত জানি না। জি। আচ্ছা, আমি এখন অন্য প্রসঙ্গে আসছি, এটি শেষ প্রসঙ্গ, লম্বা আলাপ করতে চাই না কারণ মানুষের ধৈর্যের ব্যাপার আছে একটা। আহ এইটা যে প্রসঙ্গটা আছে সেটা হলো যে আপনি জেনেছেন যে 3টা ইসলামপন্থী দল, মানে ইসলাম নামধারী দল, তারা 5 দফা দাবিতে একটা আন্দোলন শুরু করতে যাচ্ছে, বিক্ষোভ মিছিল করবে। আমার প্রশ্ন কয়েকটা এখানে। 1 নম্বর প্রশ্ন হলো যে এই 5টার মধ্যে আসলে কয়টা দাবি আসলে পালনযোগ্য? যেমন আপনার জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাচ্ছে তারা, তারপরে আরেকটা চাচ্ছে যে পিয়ার পদ্ধতি চাচ্ছে, আরেকটা চাচ্ছে যে আপনার জামাতকে জাতীয় পার্টি এবং 14 দলের অন্যান্য দলগুলিকে নিষিদ্ধ করতে হবে। আমি মোটামুটি মোটা দাগে 3টা কথাই বললাম, বাকিগুলি ওগুলি থাক। এটা কি আসলে এখন এই মুহূর্তে করার সম্ভাবনা আছে কিনা, অথবা প্র্যাকটিক্যালি পসিবল কিনা? না, আর দ্বিতীয় প্র্যাকটিক্যালি পসিবল না। প্রশ্নটা হলো, জি, আমি দ্বিতীয়টা একবারে করে দিই। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এই দাবিটা তারা কার কাছে করতেছে, কেন বিক্ষোভ করতেছে, বিক্ষোভের মাধ্যমে তারা কার সঙ্গে? যদি সরকারের কাছে হয় অথবা বিএনপির সঙ্গে হয়, তারা তো একসঙ্গে আবার আমেরিকায় যাচ্ছে এই দলগুলি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তাদের মধ্যে তো খায় খাতির আছে। তো এই খাতিরের মধ্যে তারা বিক্ষোভ করে মাঝখানে জনগণকে কেন টায়ার্ড করতেছে? কারণ বিক্ষোভ হলে, মিছিল হলে জনগণ তো মানে আপনার টায়ার্ড হবে, জনগণ তো ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আপনারা শেষ করে ফেলান। যেখানে একদিকে আপনারা আলোচনা করছেন, আপনারা প্রতিদিনই বসতেছেন আলোচনায় ঐক্যমত্য কমিশনের সঙ্গে, সরকার প্রধানের সঙ্গে আপনি বিদেশ যাচ্ছেন, তাহলে ওই বিদেশ যেতে প্লেনে বসে বসে আলাপ শেষ করে ফেলান। আমাদেরকে কেন আপনি বিরক্ত করতেছেন? এর কারণটা কি? না, খুবই পরিষ্কার যে যেই বিষয় নিয়ে আলোচনা চলছে ঐকমত্য কমিশনের সঙ্গে, সেই বিষয় নিয়ে আন্দোলনে যাবার এই যে ঘোষণা দেয়াটাই এক ধরনের মানে অরাজনৈতিক সুলভ মানে আচরণ, এটা আমি মনে করি নাগরিক হিসেবে। এবং গত 1 বছরে আমরা দেখলাম যে রাজধানী সহ সারা দেশে আন্দোলনের নামে, বিভিন্ন দাবি দেওয়ার নামে যেভাবে জনবিশৃঙ্খলা, জনদুর্ভোগ তৈরি করা হচ্ছে, সেগুলো সরকার একটাও কার্যত মানে প্রতিহত করতে পেরেছে কি? ধরেন নাগরিক দুর্ভোগ চরমে পৌঁছার পরে পুলিশ অ্যাকশন নিয়েছে, আবার পুলিশ বেশি অ্যাকশন নিলে আবার সমালোচিত হবে, বলবে যে এই দেখো হাসিনার আমলের পুলিশের মতো পুলিশ আচরণ করছে। সরকারের একটা গ্যাড়া কল এখানে। কিন্তু কথা হচ্ছে যে এই যে বিভিন্ন পক্ষ নেমে যাচ্ছে কেন, নেমে যেতে পারছে কেন? সরকার শুরুতেই যদি একটা স্টেটমেন্ট দিয়ে দিত যে আপনারা যেসব দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামছেন এগুলো পূরণ করার এখতিয়ার আমাদের নাই, রাজনৈতিক সরকার আসলে তাদের কাছে দাবি দেওয়া করে। সরকার এখন পর্যন্ত এই কথাটা বলে নাই। সরকার নিজে মনে করে যে তারা রাজনৈতিক সরকারের মতোই, তারা সব করতে পারে। এটা তাদের স্ট্র্যাটেজিক্যাল ভুল। তারা শুরুতে বলে দিত যে আমরা কোনো দাবি দেওয়া শুনবো না, কারণ আমরা আসছি ইন্টারিম পিরিয়ডের জন্য, নির্বাচন দিয়ে কিছু সংস্কার করে আমরা চলে যাব, পলিটিক্যাল সরকার এসে এটা সলভ করবে। এটা একটা দিক। দ্বিতীয় দিক হলো যে জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন করা এইটা কঠিন না, আমি বলি এটা অসম্ভব। দুটি কারণে। নাম্বার ওয়ান, এই সনদের মধ্যে একটা ধারা আছে সম্ভবত 52 নম্বর পয়েন্টে, যে জাতীয় সংসদ এখন এক কক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ বিশিষ্ট করা হবে। এখন আপনি যদি এক কক্ষ বিশিষ্ট সংসদকে দ্বিকক্ষ করতে চান, এটা রাষ্ট্রের মৌলিক পরিবর্তন। এটি আপনি কি করে করবেন? রাষ্ট্রের মৌলিক পরিবর্তন সাংবিধানিক মানে সংবিধান ছাড়া শুধুমাত্র রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে করা, এই অ্যাবসার্ড, এটা হয় না। পৃথিবীর কোনো দেশে এরকম ইনস্ট্যান্ট আছে বলে আমার মনে হয় না। তাহলে আপনি যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করতে চান, এবং সেটা তো জুলাই সনদে আছে, তাহলে জুলাই সনদের আলোকে, অর্থাৎ জামাত খুব অ্যাগ্রেসিভলি বলছে জুলাই সনদের আলোকে নির্বাচন হতে হবে, তাহলে জুলাই সনদের আলোকে, তাহলে জুলাই সনদের যতগুলো 84টি পয়েন্ট আছে, তাহলে 84টা পয়েন্ট বাস্তবায়ন করে ইলেকশন করতে হবে। এটা কি করে করবেন? আপনি তো ওই একটা জায়গায় তো আটকে যাবেন। আপনি কি করে দ্বিকক্ষ সংসদ এই অধ্যাদেশ জারি করে করবেন? এটা তো হয় না, এক। দ্বিতীয়ত, এই সনদের সবচেয়ে ভয়ঙ্কর যে ধারাটি আছে অঙ্গীকার 2-এ, এখানে 3টি অঙ্গীকার আছে, আপনি দেখবেন আপনার শেষে 2 নম্বর অঙ্গীকারে বলা আছে যে বাংলাদেশের প্রচলিত আইন, সংবিধানে যা কিছুই বলা হোক না কেন, জুলাই সনদ সেখানে অগ্রাধিকার পাবে। এটা পৃথিবীর ইতিহাসে এটা নাই। একটা রাষ্ট্রের সংবিধান হচ্ছে তার সর্বোচ্চ আইন।
সংবিধানের উপর কিচ্ছু থাকতে পারে না। ইভেন কোনো আইন যদি সরকার ধরেন, সরকার কোনো একটা আইন করলো খুব জনবান্ধব আইন, কিন্তু সংবিধানে কোনো ধারার সঙ্গে সাংঘর্ষিক হলে সেই আইনও বাতিল হয়ে যাবে অটোমেটিক। অর্থাৎ সুপ্রিম কোর্ট, যারা আপনার সংবিধানের অভিভাবক, তারা বাতিল করে দিতে পারে। তো সংবিধানের উপরে কোনো আইন থাকে না। সেইখানে আপনি একটা জুলাই চার্টার সনদ, এটা রাজনৈতিক অঙ্গীকার, কিছু রাজনৈতিক দল মিলে একটা এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে, আপনি সেটাকে স্থান দিচ্ছেন জুলাই সনদের উপরে। এইটা একটা অদ্ভুত আইডিয়া, এটা হয় না, পৃথিবীর ইতিহাসে এটা নাই। তো ফলে এরকম একটা ত্রুটিপূর্ণ সনদ, এবং আপনি এই যে কিছু রাষ্ট্রের মৌলিক পরিবর্তন করতে হবে বলা আছে যে সনদের মধ্যে, সেটি বাস্তবায়ন করে আপনি ইলেকশন কি করে করবেন? সমাধানটা কি? সমাধান খুব পরিষ্কার, আমি যেটা বুঝি, এবং বিএনপিও সেই লাইনে বলেছে, কিছুটা খেয়াল করলাম যে এই সনদে কিছু কিছু জায়গায় দ্বিমত থাকবে, কিছু কিছু জায়গায় স্ট্রংলি দ্বিমত থাকবে। স্ট্রংলি দ্বিমতের জায়গাটা হচ্ছে এক, যে সংবিধানের উপরে কি স্থান দেওয়া যাবে না, এখানে এগ্রি করতে হবে, সকল পলিটিক্যাল পার্টিকে এখানে আসতে হবে যে সংবিধানের উপরে কোনো ডকুমেন্ট থাকতে পারে না। এটা তাহলে রাষ্ট্র থাকে না। সংবিধানের উপরে কোনো ডকুমেন্ট থাকা মানে আপনি রাষ্ট্রটা নাই, ফলে এইটা বাদ দিতে হবে। দ্বিতীয়ত, মেজর চেঞ্জেস, ধরেন যেটা চেঞ্জ করতে আপনার রাষ্ট্রের অধ্যাদেশ বা কোনো একটা আইনি কাঠামো বা কি বলা যায় তাৎক্ষণিক নির্বাহী আদেশে সম্ভব না, সাংবিধানিক পরিবর্তন লাগবে, সেটা করতে হবে নির্বাচনের পরে নির্বাচিত সরকারের আমলে। বাকিগুলোর ব্যাপারে সরকার অধ্যাদেশ জারি করে, যেমন ধরেন পুলিশ কমিশন গঠন, পুলিশ কমিশন গঠনের জন্য সংবিধান পরিবর্তন লাগে না, ওইটা আপনি একটা নির্বাহী আদেশে করে দেন। তারপরে যেমন ডেপুটি স্পিকার, স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ কমিটিগুলোর প্রেসিডেন্ট বিরোধী দল থেকে নেওয়া, এগুলোর জন্য তো আর কোনো সংবিধান চেঞ্জ করা লাগে না, কারণ এগুলো সাংবিধানিক বাধ্যবাধকতা নাই। নির্বাচনের পরে এটা সংসদ ডিসিশন নেবে যে বিরোধী দল থেকে আমরা ডেপুটি স্পিকার নিব, 4-5টা বড় স্থায়ী কমিটির প্রেসিডেন্ট বিরোধী দল থেকে, এটা করার জন্য এটাও পলিটিক্যাল পার্টি এগ্রি করলেই হয়, যে আমরা সাইন করলাম যে আমরা ক্ষমতায় আসলে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিব, এটা এগ্রিমেন্টের ব্যাপার। কিন্তু দ্বিকক্ষ সংসদ করা, তারপর সংবিধানের চেঞ্জ করা, আপনি সংবিধানের একটা শব্দ চেঞ্জ করতে পারবেন না সংসদ ছাড়া। যদি করেন, ইনস্ট্যান্ট আছে যে অধ্যাদেশ জারি করে বা সংবিধানে কিছু চেঞ্জ করে, কিন্তু রাষ্ট্রের মৌলিক পরিবর্তন হবে এরকম কোনো চেঞ্জ আপনি অধ্যাদেশে করতে পারবেন না। ফলে এটা পলিটিক্যাল পার্টিগুলোকে এগ্রি করতে হবে যে আমরা এই কাজগুলো ক্ষমতায় আসার পরে করব, আমরা একমত হলাম, এবং তাদের এই এগ্রিমেন্টটা থাকবে তাদের নির্বাচনী ইশতেহারে। তারা নির্বাচনী ইশতেহারে বলবে যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, আমরা এই মেজর চেঞ্জেস আমরা আনবো যদি আপনারা আমাকে ক্ষমতায় মানে ভোট দেন। পিপল উইল ডিসাইড, জনগণ রায় দিবে যে হ্যাঁ ঠিক আছে, আপনার এই ইশতেহারের সঙ্গে আমি একমত, আপনি এই চেঞ্জ করতে চান, আপনাকে আমি ভোট দিব। তখন যদি মানুষ বিএনপিকে ভোট দেয়, বিএনপি ক্ষমতা আসে ওই চেঞ্জ গুলো করবে জুলাই সনদের আলোকে। মানুষ যদি মনে করে এনসিপি কে ভোট দিবে, এনসিপি ক্ষমতা আসলে এই চেঞ্জ গেল, তাহলে এনসিপি করবে, জামাত করবে। কিন্তু আপনি পিপলের ম্যান্ডেট না নিয়ে, জনগণের মতামত না নিয়ে, জনগণের ভোট না নিয়ে আপনি অধ্যাদেশ জারি করে রাষ্ট্রীয় নির্বাহী ক্ষমতার বলে এটা করে ফেলবেন, এইটা এটা অসম্ভব, এটা হবে না। এটা হলে পরে হবে কি, ভবিষ্যতে এটা চ্যালেঞ্জ হবে, এই টোটাল জুলাই সনদ অন্ধকারে পড়ে যাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জানাব। এটা হয় না। প্রিয় দর্শক, আপনি শুনলেন। জি, আপনি আর কিছু বলবেন? না, তবে আমি বলছি যে এইভাবে হয় না, এই প্রক্রিয়ায় হয় না, এটা করতে হবে আপনি সাংবিধানিক প্রক্রিয়ায়, এবং পলিটিক্যাল পার্টিগুলো একটা একমত হবে একটা জায়গায়, এবং এইটা বাস্তবায়ন হবে নির্বাচনের পরে। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ আমরা পলিটিক্যাল পার্টিগুলোর এই প্রতিশ্রুতির সঙ্গে আমরা একমত, আমরা মনে করি তারা ক্ষমতায় আসুক, তখন মানুষ যাকে ভোট দিবে সে ক্ষমতায় সেটা বাস্তবায়ন করবে। আপনি পিপলের ম্যান্ডেট না নিয়ে শুধুমাত্র নির্বাহী আদেশে, শুধুমাত্র অধ্যাদেশে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে এরকম রাষ্ট্রের ম্যাসিভ চেঞ্জ করতে পারেন না। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আমিনুর রশিদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে সংবিধানের উপর এবং সংবিধান পরিবর্তনের উপর এবং জুলাই সনদ নিয়ে আমিনুর রশিদের বক্তব্য। আমি ব্যক্তিগতভাবে জানি যে এই সংবিধান বিষয়ে আমিনুর রশিদের ব্যাপক পড়াশোনা আছে, এই বিষয়ে ওনার একাধিক গ্রন্থ আছে, আপনারা চাইলে পড়েও দেখতে পারেন। তো ওনার এই বিশ্লেষণগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়। যারা এই কাজগুলি করছেন তারাও এই সমস্ত ওনার বক্তব্যগুলো তারা বিবেচনা রাখবেন বলে আমি মনে করি। কারণ আপনি এখন একটা গাইড যদি কিছু একটা করে ফেললেন, পরবর্তী সময় যদি এটা অনেক লোকের ভোগান্তির কারণ হয়। কারণ আপনারা যারা করছেন, আলী রিয়াজ সাহেব, মুনির হায়দার সাহেব, বদির আলম মজুমদার, এরা সবাই তো ভাই আমেরিকার নাগরিক। দুদিন পরে তারা এই কাজ শেষ করে আমেরিকায় চলে যাবেন। কিন্তু কত লোক বিপদগ্রস্ত করে যাবেন, পুরো রাষ্ট্রকে বিপদগ্রস্ত করে যাবেন কিনা সেটাও কিন্তু বিবেচনা করতে হবে। যারা এটা গ্রহণ করবেন তারাও এটা বিবেচনা করবেন বলে মনে করি। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।